পানাগড়ের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে। বাবা ক্যান্সারে মারা গিয়েছেন ৮-৯ মাস আগে। বাবার মৃত্যুর পর মেয়ে সুতন্দ্রাই পরিবারের হাল ধরেছিলেন। মা তনুশ্রী এবং বাবা তারা দুজনেই গান করতেন, ফলে গানের একটা ঘরানা তো বাড়িতে ছিলই। কিন্তু সুতন্দ্রা নাচকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টও করতেন তিনি। ঘটনার রাতে নাচের ট্রুপের একজনের বিয়ে ছিল, সেই বিয়ের আমন্ত্রণ রক্ষা করার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। আর তারপর মর্মান্তিক এই ঘটনা। সুতন্দ্রার ঠাকুমার বুক ফাটা প্রশ্ন, যে পেট্রোল পাম্প থেকে তার নাতনির গাড়ির পিছু নিয়েছিল দুষ্কৃতীরা, সেই পেট্রোল পাম্পের কাছেই তো থানা। তাহলে পুলিশ কি খৈনি জ্বলছে আর ঘুমোচ্ছে? তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? তিনি জানান যে আমার নাতনির একমাত্র শখ ছিল নাচ, নাচটাকে পেশাও করেছিল। নাতনি তো সবই দেখতো, ওর বাবা দাদু সবাই ক্যান্সারে চলে গিয়েছে। কি বলছেন সুতন্দ্রার ঠাকুমা, শোনাবো আপনাদের। ব্যবস্থা, রাস্তার কোনো সুরক্ষা নেই, পুলিশের ব্যবস্থা নেই, কিছু নেই। একটা পেট্রোল পাম্প থেকে তারা ধার করলো, তার পাশেই থানা বললো, থানার পরই পেট্রোল পাম্প। তাহলে তারা কি করে? বসে বসে খৈনি করে আর ঘুমোয়? এই করে কি করে প্রশাসন? তাহলে হ্যাঁ বলো তোমরা, কি করে? তাদের কাজটা কি? সুরক্ষার। তা সুরক্ষা কোথায়? সুরক্ষা তো নেই। একটা মেয়েও সেও চাকরি করতে পারে, সেও একটা শিক্ষিত মেয়ে, সেও রোজগার করে সংসার চালাতে পারে। কেননা অনেকের একটি ছেলে একটি মেয়ে, আমার বৌমার একটাই মেয়ে। তা সে শিক্ষিত, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, স্টার নিয়ে পাস করেছে, ফার্স্ট ক্লাস নিয়ে এতে পাস করেছে, কিন্তু চাকরি, ওর ছোট থেকে নাচের দিকেই ওর নেশা আছে। ওর বাবা প্রচুর টাকা খরচা করে ওকে কলকাতায় নাচ শিখিয়েছে, এখানে কত্থক টত্থক সমস্ত নাচ শিখেছে। শিখে ও নাচটাকেই প্রাধান্য মনে করে, মানে ও এটাকেই প্রফেশন হিসেবে বিয়ে করেছে। সেই নাচের ওখানে গ্রুপ অনেক বড় হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে ওর। মুনওয়াক আপনারা তো জানেন, ইয়েতে টিভি ফোনে ছাড়ে। তা ওদের নাম হয়ে গেছে এখন। ওরা সব নাচের গ্রুপ যায় বা ইভেন্ট হয়। আর জানেন তো ওখানে বাইরে নন বেঙ্গলিদের 5 দিন 6 দিন ধরে চলে এই প্রোগ্রাম। এবার সেই জন্য যেতেই হয়, আগে থেকে প্রোগ্রাম সেট করতে হয় ওকে। মানে দুটো ফোন সব সময় ব্যবহার করে। বাড়িতে আসে ও খাওয়া নেওয়ার সময় পায় না, আরে ঘুমোবার সময় পায় না। এই ফোন আসছে, এই ফোন আসছে, এই ফোন আসছে, এরম অবস্থা ওর হয়। তা সে ও মেয়ে নাতনি আমার গেল, যে মানে খুবই প্রয়োজন তাই গেল, বললো যেতেই হবে। কিন্তু সে নাতনি আর আমার ফিরে এলো না। এটা হয়, একটা 26 বছরের মেয়ে এইভাবে চলে গেল। দেশে কিচ্ছু নেই, দেশে কি কোনো আইন বলে কিছু নেই, কোনো সুরক্ষা নেই। একটা মেয়ের কি কি তাহলে সিকিউরিটি আছে বলো তুমি? ছেলে মেয়ে তো এখন সমান, কি করবে একটা মেয়ে? তাকেও সংসার চালা, তাকেও তার নিজস্ব মেনটেন আছে, তার সংসার আছে, তার বাবার ক্যান্সার গেছে, সেই খরচা। তাহলে আমাদের কি বিশাল খরচা ক্যান্সারে। ওর দাদু ক্যান্সারে মারা গেছে, ওর বাবা তখন তো আমার নাতি ছোট, আর ওর বাবার 20 বছর ওর দাদু চলে গেছে, তারপর আবার ওর বাবার ক্যান্সার হলো। তাহলে ওর বাবার সমস্ত কাজ কম সমস্ত হলো ইয়ে হয়ে গেল।
1 বছর ছেলে ভুগলো, ভালো হয়ে যাবে বলেছিল, নারায়ণায় ট্রিটমেন্ট চলেছে। কিরম খরচা গেছে বলো বাবা, কত কষ্ট করেছে। লাস্টে আমার ছেলের পা দুটো পড়ে পা দুটো আর হাঁটতে পারত, যে ছেলে অত রূপবান ছেলে। সেই ছেলের কাজ তো নাতনি করতো, সেই ছেলের দায়িত্বই তো নাতনি নিয়েছিল। হ্যাঁ, ছেলের রেলে নিয়ে ছেলের যে দায়িত্ব সেটাই তো নাতনি নিয়েছিল। নাতনি নিয়েছিল দায়িত্ব, মানে ও তো আর রেলের কাজের কিছু জানে না, ও তো ওর নাচের ব্যাপার। আর ওই ইভেন্টটা ওর বাবা বললো তুই সেই করেই সংসার চালাচ্ছিল। এই করেই সংসার, মানে এখন উপস্থিত। ওর বাবার রোজগার বন্ধ হয়ে গেল, অফিস থেকে কোনো টাকা, ওরা কোনো উচ্চ বাচ্চা করেনি, ওরা কোনো মানে খোঁজ খবরও নেয় নিজেদের কি করে সংসার চলছে, বা উনি যে এতদিন অফিসে ছিলেন সেটা আমরা গেছিল, বলেছে উনি কিছু পান না। এই আসানসোলের কাজের কবে আপনার ওই কমিশনিং হবে তবে কিছু টাকা হয়তো পেতে পারে, এই কমিশনিং বাকি আছে। সিগন্যাল ডিপার্টমেন্টে অনেক ছেলেরা ওর মাইনেতে তাদের সংসার চলতো। আমার ছেলের 15টা ছেলে কাজ করতো, আমার ছেলের আন্ডারে কাজ করতো। ছেলের আসানসোলে ঘর ভাড়া নেওয়া ছিল, সব ছিল। যাকে ছেলের ব্যাপার তো হয়ে গেল। আর নাতনি এখন এই করতো, ওখানে ঘর ভাড়া নিয়ে করে সব সেটেল আপ একদম ওখানে। হ্যাঁ, যায় আসে একাই, বাবার কেমো দেবে, কেমো ডেট, একা চলে এলো সারা রাত্রি ট্রেনে। আবার পরের দিন বাবাকে সারাদিন কেমো দিয়ে নারায়ণ থেকে এসে মানে খাবারটা নিয়েই চলে গেল রাত্রের গাড়িতে একা। টিকিট কালেক্টররা পর্যন্ত ওকে চিনতো, টিকিট কাটতে হতো না, ও টাকা দিয়ে দিলে ওরা সিট দিয়ে দিত ওকে। মানে এত চেনা হয়ে গেছিল। সেই মেয়ের এরকম হলো, আর কি বলতে পারো বলো? আমরা কি চাই? আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, তারা কিভাবে বাঁচবে তাহলে? আরজি করে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সামনে আসার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার পানাগড়ে নৃত্যশিল্পী তার সঙ্গে যে ঘটনা ঘটলো সেই নিয়েও কিন্তু উঠছে পুলিশের গাফিলতির অভিযোগ। পরিবারের তরফ থেকে তার দিদার বুক ফাটা কান্না। তিনি বলছেন যে যেখানে এই ঘটনাটা ঘটে, যেখান থেকে তার নাতনির গাড়িকে ধাওয়া করা শুরু হয়, সেখানেই তো থানা ছিল। তাহলে পুলিশ কি খৈনি জলে আর ঘুমায়? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।